ওই সময়ের ওই জুলাই আন্দোলনের সময় আপনি পুরোটাই একজন ভাষ্যকারের মতন ছিলেন, নিজের ভিডিও বানিয়েছেন এবং বলা চলে আই উইটনেস সবকিছু দেখছেন। এই বিচারটাকে আপনি কিভাবে দেখছেন, আবু সাঈদ হত্যার বিচারটাকে? দেখেন, এটা মানে একদিক দিয়ে দেখেন আপনি, হত্যাকাণ্ডটা তো আমাদের আন্দোলনের ট্রিগার ছিল আসলে, কিন্তু আবু সাঈদের মৃত্যুটাই কিন্তু পুরো আন্দোলনটাকে গতিপথ ঘুরিয়ে দিয়েছে। এবং যারা মেরেছে এটা একদম ঠান্ডা মাথায় মারা, কিন্তু আমরা যতটুকু দেখেছি ভিডিওতে, আমি তো সামনে ছিলাম না, আপনিও ছিলেন না, বাট আমরা যতটুকু ভিডিও দেখেছি এতে একদম ঠান্ডা মাথায় তাকে গুলি করা হয়েছে। তো এখন হয়তো বলবে আমারও অর্ডার করছে, যে অর্ডার করছে সেও ঠান্ডা মাথায় করছে। এবং এই ধরনের হত্যাকাণ্ডের আমরা সবসময় বলি না যে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, দৃষ্টান্তটা আসলে স্থাপন করা উচিত, যে এমন ঘটনা ঘটলে তার দৃষ্টান্ত স্থাপন করতে হয়। সাজারও তো মাত্রা আছে, সব সাজায় তো মৃত্যুদণ্ড হবে না, তাই না? এখন এটা ধারাবাহিকভাবে যে আইন আছে, আইনের আলোকে তো ওনারা করবেন, উনি তো আইনের আলোকেই শুনানি করবেন, বিচারকও আইনের আলোকে রায় দেবেন, আইনের বাইরে তো ওনারা যাইতে পারবেন না। তো সেই বিচারে আমার কাছে মনে হয় যে যেহেতু ওনার বাবা মা আত্মীয় স্বজন তারা যেহেতু একটা ক্ষোভ প্রকাশ করেছে এবং অসন্তুষ্টি প্রকাশ করেছে, এই অসন্তুষ্টি প্রকাশ করার কিন্তু তাদের অধিকার আছে, তারাও এখানে ছিলেন, তারাও কিছুটা জানেন যে কীভাবে কী হয়েছে, এর পেছনে অন্য কোনো ষড়যন্ত্র আছে কি না, অন্য কিছু আছে কি না, হয়তো তারা সেদিকে যাচ্ছেন, পলিটিক্যাল কিছু ইনভলভমেন্ট থাকতেও পারে, সেগুলির দিকে যাচ্ছেন ওনারা, এগুলি যাবেনি। এখন এক দফা হয়েছে, পরে আপিল তো হবেই, আপিল হলে হয়তো আরও চুলচেরা বিশ্লেষণ হবে, যেটা হয় আর কি। বাট আমার নিজের একটা অবজারভেশন, সেটা হলো গিয়া, আমি যে জিনিসটা চাই, চিফ প্রসিকিউটর আছেন ওনার সামনেই বলি, দেখেন আমরা কিন্তু এই ট্রাইব্যুনালটাকে আগে থেকে দেখেছি। হাসিনা বলতে এই ট্রাইব্যুনালই ছিল, তখনও একজন চিফ প্রসিকিউটর ছিলেন, তখনও এই আদালতে একজন চেয়ারম্যান ছিলেন, অনেক কিছু হয়েছে আমরা দেখেছি। সেই আদালতে কি ছেলে খেলা হয়েছে, সাঈদীর পক্ষে সাক্ষী দিতে এসে এক লোক তো উধাওই হয়ে গেল, তো সেগুলো তো আমরা দেখেছি। এবং ওটা নিয়ে আন্তর্জাতিক পর্যায়েও না এরকম আপত্তি উঠছে। একজন বিচারের কথোপকথন লন্ডনের যে এটা আমরা ফার্স্ট দেখেছি, ওইটা আমরা ফার্স্ট দেখি, যে কারণে ওইটা নিয়ে রিপোর্ট করার কারণে আমাদের এক রিপোর্টার তাকে দেশ ত্যাগ করতে হয়েছে, অলিউল্লাহ নোমানকে। এগুলো সবই তো আমরা দেখেছি। তবে ডেভিড বার্গম্যানকে দেশ ত্যাগ করতে হয়েছে রে ভাই। তো এখন আমার বক্তব্যটা হলো কি, এবং আমি চিফ প্রসিকিউটরের কাছে রিকোয়েস্ট করছি, ওনার আগে যিনি ছিলেন উনি তো খুবই অ্যাগ্রেসিভ ছিলেন, এবং ওনার কথাবার্তা আমার কাছে মাঝে মাঝে মনে হতো যে একজন চিফ প্রসিকিউটর এইভাবে কথা বলে কেন। তাজুল ভাইয়ের কথা বলছেন? হ্যাঁ, তাজুল ভাইয়ের কথা বলি, একে দেখে ধমকাইতেন টমকাইতেন, অনেক কিছু দেখছি আমরা আর কি। তো এবং ওই সময় অনেক কিছু শুনলাম, এবং ডেভিড বার্গম্যানও ওটা নিয়ে অনেকগুলি কিন্তু কমেন্ট করেছেন। আমার কথাটা যেটা হলো সেটা হলো যে ভাই, আপনারা বিচার করেন, যা যা প্রয়োজনীয় তাই করেন, কিন্তু এমন কিছু করেন না যা নাকি সময়ের ব্যবধানে আরেকবার প্রশ্নের মুখে পড়ে। কারণ তখন যারা প্রশ্নগুলো তুলেছিল তারা কিন্তু দেশেই ছিল, প্রশ্ন তোলার পরে থাকতে পারেনি। এখন প্রশ্ন তোলার লোকও হয়তো কম, এটাও তো ঠিক, প্রশ্ন তোলার লোকও কম, কিন্তু সময় তো থেমে থাকে না, সময় পরিবর্তন হয়। তো আমরা যেন এটুকু বলতে পারি যে আমাদের আমিনুল ইসলাম সাহেব যে কাজগুলি করছেন এগুলি দলীয় বিবেচনায় হয় নাই। আমরা যেন বলতে পারি উনি যা যা আর্গুমেন্ট দিয়েছেন আইনানুগ হয়েছে, আইনানুগ হয়েছে। কারণ দেখেন, আমাদের না সবচেয়ে বড় দুর্ভাগ্য লোক জানেন, যে একটা জাতির আসলে কিছু থাকে না যদি সেই জাতির সাধারণ মানুষের মধ্যে বিচার বিভাগ দিয়ে একটা মন্দ পারসেপশন থাকে। আমাদের কিন্তু পারসেপশনটা ভালো না, এবং এটা একদিনে হয় নাই, এটা অনেক দিনে হয়েছে। মানে কি না হয়েছে, একজন বাংলাদেশের বা আমার পৃথিবীর কোনো ইতিহাস নাই একজন রানিং চিফ জাস্টিসকে দেশ ত্যাগ করতে হয়েছে। এটা পৃথিবীর ইতিহাস আর দ্বিতীয়টা আছে কিনা আমার সন্দেহ হয়েছে। তো আবার সেটা নিয়ে আমরা দম্ভক্তিও শুনেছি, যে একজন চিফ জাস্টিসকে নামিয়ে দিয়েছিলাম, এবং নামিয়ে দেওয়ার ঘটনা নিয়ে এটা নিয়ে রিট হয়েছে। চিফ জাস্টিস বলছে বিষয়টা আমি দেখতেছি, ওই দেখা কিন্তু এখনো শেষ হয় নাই, ওই দেখা চলছে অনন্তকাল ধরে, ওটা তো আছে এখনো, ওটা তো মৃত হয় নাই, ওটা তো বাতিল হয়ে যায় নাই। তো ওইটা কি হইল? তো এখন বলবেন উনি নাই, না থাক, এই ধরনের কথা বলাটা যে অন্যায়, যদি বলা উচিত তাহলে তবে কিছু থাকে না। এবং ওনারা কিন্তু ওইটাই করছিল, কিছু থাকে না মতো বানাই দিয়েছিল। বারের ইলেকশন হবে, ইলেকশন কমিশনার সময় চিফ ইলেকশন কমিশনার সম্পর্কে যে ধরনের মন্তব্য ভদ্রলোক করছেন,
বস্তায় বেড়ে নাকি বুড়িগঙ্গায় চোবাবে না কি করবে, এগুলো তো মনে আছে ভাই আমাদের। তাপস সাহেব, হ্যাঁ, বলে না এগুলো, বলছে তো। তো মানে কি পুরা বিচার বিভাগের ওনারা তো বলে এক ধরনের আনন্দ পাইছেন, এক ধরনের বিকৃত উল্লাস ওনারা অনুভব করছেন, কিন্তু সাধারণ মাস পিপলের মধ্যে কি পারসেপশনটা তৈরি হয়েছে বিচার বিভাগ নিয়ে, এগুলো কিন্তু ওনাদেরই ঠিক করতে হবে, এটা কিন্তু আমরা ঠিক করতে পারবো না ভাই। ওনাদের আমি আর একটা ঘটনা বলে শেষ করি যে বিচার বিভাগ নিয়ে কি হচ্ছে। এই যে ইউনূস সাহেবের বিরুদ্ধে যে 666 কোটি টাকার যে কর ফাঁকি যে মামলাটা, এই মামলা তো হাইকোর্টে রায় হয়েছিল না? যখন রায় হয় তখনও হাসিনা ক্ষমতায়, যখন ওই রায়টা আবার বিস্তারিত লিখতে হবে তখন আর হাসিনা ক্ষমতায় নাই। এখন ওই বিচারক, যে বিচারক রায় দিয়েছেন, উনি কিন্তু রায়টা লেখেন না, উনি তখন বিব্রত বোধ করতেছেন। কেন রে ভাই? তাহলে আপনি রায় যেটা দিয়েছিলেন তাহলে ওইটা আপনি চাপে পড়ে দিয়েছেন, অথবা রায় ঠিক ছিল, রায় ডিটেল লিখতে যে আপনি চাপের মুখে পড়ে গেছেন। তাহলে দুইটার চাপের কোনোটাই তো প্রত্যাশিত না, এবং দুইটার চাপের কোনোটার কাছে তো আপনার নতজন হওয়ার কথা না, তবে করলেন কেন? এবং এইটা করার মাধ্যমে উনি হয়তো এখন নাই, কিন্তু যতদিন তারপরে তো উনি কিছুদিন ছিলেন, তো এই যে কাজটা আপনারা করলেন, এটা করার মাধ্যমে কি আপনার কি ক্ষতি হয়েছে বাদ দেন, কিন্তু বিচার বিভাগকে কিন্তু আপনার কোথায় নামায় নিয়ে গেছেন। তো আমি এই কথাটাই বলবো, আমি আজকে আশেপাশে পাইছি, হাতের কাছে স্পর্শের দূরত্বে পাইছি, হ্যাঁ, কাজে ওনাকে স্বনির্বন্ধ অনুরোধ যে বিচার বিভাগকে ওই সম্মানের জায়গায় ওঠানোর দায়িত্ব কিন্তু আপনাদের হাতে ভাই। না এই জায়গায় কামাল ভাই, এবার আমি একটু অন্য প্রসঙ্গে আপনার কাছে আসি। সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট সচিবালয় ও বিচারক নিয়োগ সংক্রান্ত অধ্যাদেশগুলো বাতিল করা হয়েছে। আপনার কাছে কি মনে হয়, এটা কি স্বাধীন বিচার বিভাগের জন্য এটা কি অন্তরায় বলে আপনার কাছে মনে হচ্ছে? এটা আমার কাছে আমার ভালো লাগে নাই, এই কারণে দেখেন আপনার যে 133টা যে অধ্যাদেশ ছিল অন্তর্বর্তীকালীন সরকারের, এটাকে আপনি 4টা ক্যাটাগরি করছে তারা। 4টা ক্যাটাগরির মধ্যে 98টা কোনো রকম পরিবর্তন ছাড়া হুবহু তারা রেখেছে এবং ওগুলি পাস। আর 16টা তারা এখন উত্থাপন করবে না, তারা একটা পরবর্তী কোনো সময়ে চেঞ্জ করে উত্থাপন করবে। আর 15টা কিছু সংশোধন সহ তারা এইবারই উত্থাপন করবে। আর 4টাকে তারা রহিত করেছে, শব্দটা এটাই, রহিত করেছে। রহিত মানে বাতিল আর কি বেসিক্যালি। এই আনফর্চুনেটলি এই 4টাই হলো বিচার বিভাগ সংক্রান্ত, 4টাই। বিচারক নিয়োগ, আপনার বিচারালয়ে আলাদা সচিবালয় গঠন, অমুক তমুক হাবি যাবে, এগুলো নিয়ে। তো আমার কথা হলো কি, রহিত করতে হলো কেন? আপনারা যদি মনে করেন যে এখানে যা কিছু আছে তার চেয়েও আপনারা আরো বেটার কিছু চান, যেটা করলে পরে বিচার বিভাগ আসলে স্বাধীন হবে, তাহলে তো আপনারা এগুলি এখনই করতে পারতেন, সংশোধন করতে পারতেন, করে এখনই উত্থাপন করতে পারতেন ওই 15টার মতো। তাহলে এটা আপনি করলেন না কেন? ভেরি ইন্টারেস্টিং। কিন্তু আপনি প্রায়ই দেখবেন, অনেকে, আজকেও একটা জায়গায় দেখলাম, একটা সেমিনারে আমি ছিলাম, সেখানে তারা 4টা অধ্যাদেশকে আলাদা করছে, 4টাকে আলাদা করছে। এর মধ্যে বিচার বিভাগের 2টা, আর 2টা হলো মানবাধিকার কমিশন, আর একটা হলো আপনার গুম। আচ্ছা, ইন্টারেস্টিং একটা পয়েন্ট বলি, বিচার বিভাগ সংক্রান্ত যে 2টাকে মানে আপনার মূল যে 2টা বাতিল করছে, এই 2টা মানে রহিত করছে, এগুলোর পেছনে কিন্তু একটা নোট অফ ডিসেন্ট ছিল। এই 14 জনের কমিটি করছিল না, নোট অফ ডিসেন্ট কে দিছে জানেন? জামাত। এখন কেন আমি জানি না, জামাত তো আজকে এটার ওয়ার্কআউট করলো। আবার আপনি দেখেন, বললাম তো, আমি তো জেনে বলতেছি, জামাতের 3 জন প্রতিনিধি ছিল, 3 জনই এটার মধ্যে নোট অফ ডিসেন্ট দিছে। তো আমার কথাটা লাগবে, কেন বিচার বিভাগের স্বাধীনতা? বিচার বিভাগ যত পৃথক হবে, নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ যত দূরে থাকবে, তত ভাই একটা চেক অ্যান্ড ব্যালেন্স লাগবে না? একজন কেউ তো থাকবে যে বলবে না তুমি ঠিক করো নাই, বলবে না? আমাদের পরিবারেও কিন্তু ঘটে এরকম, দেখবেন বাবা পোলাকে শাসন করে, পোলা কানতে কানতে কই যায়? দাদির কাছে যায়, দাদার কাছে যায়। দাদা দাদির কিন্তু কোনো পাওয়ার নাই, তাদের কিন্তু কোনো পাওয়ার নেই, তারা তো পুনরাশ্রিত ভাই। তাও তারা কিন্তু বলে কাজটা তুই ঠিক করস নাই, এতে কিন্তু কাজ চেঞ্জ হয়ে যায় না।
কিন্তু ওই সন্তানটা কিন্তু বাচ্চাটা ওই নাতি কিন্তু একটু সান্ত্বনা পায় যে বাবাকে দাদা বকে দিয়েছে। তো এই বকে দেওয়ার তো একটা লোক লাগে, তো নির্বাহী বিভাগকে কিন্তু বকে দেওয়ার জন্য একটা লোক লাগে। বিচার বিভাগ তো কোনো সমস্যা না ভাই, বিচার বিভাগ তো ভাই এমন কিছু, যেমন নির্বাহী বিভাগ একটা প্রাইম মিনিস্টার একটা মিনিস্টার অনেক কিছু কিন্তু করতে পারে, যে মনে করেন তার দলীয় আদর্শের কারণে, দলীয় নীতি নির্ধারণের কারণে, দলীয় চাপে করতে পারে। বিচার বিভাগের তো সেই এখতিয়ার নেই, তারা সেটা করবেও না। তারা যা কিছু করবে ওই সংবিধানের আলোকে তাকে কাজটা করতে হবে, না করলে সে আবার আরেক জায়গায় চ্যালেঞ্জের মুখে পড়বে। তো এটা তো একটা সিস্টেমেটিক একটা ডিপার্টমেন্ট, তো এইটাকে আলাদা করাটা উচিত। একটা জায়গায় থাকা লাগে চেক অ্যান্ড ব্যালেন্সের জন্য, যে নাকি বলবে যে তুমি কাজটা ঠিক করো নাই। তো সেই জায়গাটা যদি আপনি না রাখেন তাহলে কি হবে? তাহলে আবার ওই যে নামিয়ে দিয়েছি, ভাগিয়ে দিয়েছি, এগুলি চলতে থাকবে। তো এইটা তো আর দেখতে চাই না, এটা তো দেখতে চাই না। আচ্ছা আমি একটু আমিন ভাই আপনার কাছে আসি। সেটা হচ্ছে যে গতকাল আওয়ামী লীগের যে সন্ত্রাস বিরোধী কার্যক্রমের আইনি অধ্যাদেশের অনুযায়ী আওয়ামী লীগকে যে কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছিল, এটা সংসদে অধ্যাদেশটা পাশ হয়েছে। তার মানে আওয়ামী লীগ এইভাবেই থাকবে আর কি, কার্যক্রম নিষিদ্ধ। কিন্তু আমরা এক সময় শুনেছিলাম যে ট্রাইব্যুনালকে, আওয়ামী লীগ তো এই দল হিসেবে এই ক্রাইমের সাথে জড়িত, কারণ দলের সেক্রেটারি তখন ছাত্রলীগকে লেলিয়ে দিয়েছিল ছাত্রদের বিরুদ্ধে। তো সেই আওয়ামী লীগ কি দল হিসেবে বিচারের কোনো সুযোগ আছে কিনা ট্রাইব্যুনালে? ধন্যবাদ আপনাকে। আমি এই জায়গাটা যাওয়ার আগে যে প্রসঙ্গটা মাসুদ কামাল ভাই একটু বললেন, এই জায়গাটা একটু আমি একটু বলি যে বিচার বিভাগ সম্পর্কিত যে আপনার যে কয়টি অধ্যাদেশের কথা বলা হলো, আপনি দেখেন এই যে গুম অধ্যাদেশের কথা যেটা আছে, এটা আসলে ভুল বোঝাবুঝির কোনো অবকাশ নাই। বিচার বিভাগের স্বাধীনতার প্রশ্নে বিএনপি তো বলেনি যে বিচার বিভাগের স্বাধীনতা খর্ব করা হবে। বরঞ্চ দেখেন বিচার বিভাগের যে সচিবালয় সংক্রান্ত, আলাদা সচিবালয় সংক্রান্ত যে ব্যাপারটা আছে, যে সচিবালয় যে অধ্যাদেশটা করা হয়েছিল সেটা কিন্তু আমাদের সংবিধানের সাথে কিছুটা সাংঘর্ষিক ছিল। পাশাপাশি আমাদের এই সচিবালয়, আলাদা সচিবালয় গঠন সংক্রান্ত কিন্তু হাইকোর্ট ডিভিশন একটা জাজমেন্ট হয়েছে। ইতিমধ্যে হাইকোর্ট ডিভিশন নিজে একটা সার্টিফিকেট দিয়ে বলছে যে ওখানে আইনগত প্রশ্ন আছে, সুপ্রিম কোর্টে পাঠিয়েছে যে আইনগত প্রশ্নটা নিষ্পত্তি সাপেক্ষে সচিবালয় হবে। তো বিএনপি তো এই সচিবালয়ের বিপক্ষে নাই, তো বিচার বিভাগের স্বাধীনতা তো বিএনপি চাচ্ছে। এবং বিচার বিভাগের জন্য অতএব এখানে যেটা ওই যে সচিবালয় অধ্যাদেশ যেটা মানে বাতিল করা হয়েছে বা ওইটা আসলে মেসেজটা কিন্তু এরকম না। সচিবালয় হবে, হাইকোর্ট ডিভিশনের একটা জাজমেন্ট আছে, হাইকোর্ট ডিভিশনের সার্টিফিকেট দিয়ে বলছে যেটা সুপ্রিম কোর্টের নিষ্পত্তি সাপেক্ষে, তো সেটা পর্যায়ক্রমে সেটা হয়তো হয়ে যাবে। গুম অধ্যাদেশের কথা যেটা বলা হচ্ছে, আমাদের ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973-তে ফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের তো আগেও ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটির মধ্যে ছিলই। এই গুমটাকে কিন্তু এখন অ্যামেন্ডমেন্ট করে এটা আমাদের এখতিয়ারভুক্ত করা হয়েছে। তো আপনি অধ্যাদেশ বাতিল করে আপনাকে এটা বিচারের পথ রুদ্ধ করে দেওয়া হয়েছে, বিষয়টা তো এরকম না। সেটা বরঞ্চ আরও প্রশস্ত করা হয়েছে। আপনি মানবাধিকার কমিশনের যেটা সেখানে তো 2009 সালের এটা আইন আছে, এবং সেখানে এই অধ্যাদেশ বাতিল করার প্রেক্ষিতে তো 2009 সালের মানবাধিকার কমিশন আইনটা তো রয়েছে। মানবাধিকার কমিশন তো বিলুপ্ত করা হয়নি। আসলে এইটা বিএনপির কার্যক্রম যেগুলি আছে এখন, যেটা আইনগত যে প্রক্রিয়াটা চলছে, এটা পূর্ণাঙ্গ রূপ না দেওয়ার আগেই আমার মনে হয় যে এই বিষয়গুলোতে আসলে আমরা যে আলোচনা সমালোচনা করছি, এটা আমাদের জাতির কাছে হয়তো একটা রং মেসেজ যাচ্ছে। আপনি যেটা বলছেন যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা সংক্রান্ত, আওয়ামী লীগের কার্যক্রম গত তত্ত্বাবধায়ক সরকার মানে অন্তর্বর্তীকালীন সরকার তাদের কার্যক্রম নিষিদ্ধ করেছে। আমাদের ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টে ব্যক্তি এবং সংগঠনের বিচারের এখতিয়ার আছে। ব্যক্তি হিসেবে বিচার চলছে, তো সেখানে বিচারের কোনো প্রক্রিয়ায় যদি সংগঠনের কার্যক্রমটা ওইভাবে আসে, সেইটার উপরে তো কোনো বিচার এখনও আমরা শুরু করিনি। তো সেই ক্ষেত্রে বা তার দল হিসেবে এটা ব্যান্ড হবে কি হবে না, সেটা হয়তো পরবর্তীতে এটার একটা রাজনৈতিক সিদ্ধান্ত হতে পারে, আদালতের সিদ্ধান্ত হতে পারে বা কিন্তু কার্যক্রম যেটা নিষিদ্ধ, সেটা তো আপনি দেখেন আওয়ামী লীগের যে বিচারগুলো হচ্ছে, আপনি একদিকে তার কার্যক্রম অব্যাহত রাখবেন, আবার একদিকে তার বিচারগুলো করতেছেন।
এটা তো সাংঘর্ষিক। সাংঘর্ষিক। তো সেই কারণে সঙ্গতার কারণেই তাদের এই কার্যক্রম এখন আপাতত নিষিদ্ধ রাখতে হবে। এর মানে এই নয় যে আপনি সংগঠন হিসেবে আওয়ামী লীগকে আপনি নিষিদ্ধ করে দিয়েছেন, তা না। তো কার্যক্রম নিষিদ্ধ, সংগঠন নিষিদ্ধ, অ্যাক্টিভিটিস চালাতে পারবে না আর কি, অ্যাক্টিভিটিটা। কারণ যেহেতু তাদের বিরুদ্ধে এখন বিচার চলছে, এই তাদের যে অবৈধ কার্যক্রম সেগুলোরই বিচার কিন্তু ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল হোক, সাধারণ আদালতেগুলো হোক, সেই কার্যক্রমেরই তো বিচার চলছে। সেই কারণে হয়তো সেটা নিষিদ্ধের বিষয়টা আসছে, যে কার্যক্রমটা, সংগঠন নিষিদ্ধ নয়। কামাল ভাই, জি, আওয়ামী লীগ একটা ঐতিহ্যবাহী দল এবং তাদের অনেক লিগেসি আছে। সেই দলটার এরকম একটা পরিণতি আমরা দেখলাম, কিন্তু সেই দলটাকে যারা পরিচালনা করেছিলেন, বিশেষ করে শীর্ষ নেতা যিনি ছিলেন শেখ হাসিনা, এই 24-এর এত বড় একটা ম্যাসাকার ঘটলো, তার ভেতরে কিন্তু আমরা কোনো অনুশোচনা পাইনি। আজকে যে আওয়ামী লীগ যদি নিষিদ্ধ করে, জনগণ হয়তো অত বড় প্রতিক্রিয়া দেখাবে না, কারণ তারা জানে যে এত বড় একটা ঘটনা ঘটলো, সে ন্যূনতম সরি পর্যন্ত বলল না। তো আপনাকে আওয়ামী লীগের এই স্ট্যান্ডটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? দেখেন, আমি মনে করি এটা আওয়ামী লীগের স্ট্যান্ড না, এটা হলো ওই নেতাদের স্ট্যান্ড, যে নেতারা আওয়ামী লীগকে দখল করেছিল এত বছর। শেখ হাসিনা, গং বলি আমি, শেখ হাসিনা, তার পরিবার, তার আত্মীয় স্বজন, তার ঘনিষ্ঠজন, তার মোসাহেব, এরা আওয়ামী লীগটাকে দখল করেছিল। শেখ হাসিনা যে আওয়ামী লীগটা আমরা দেখেছি 2009-এর পর থেকে, এটা আসলে শেখ হাসিনার আওয়ামী লীগ। আমি মনে করি শেখ হাসিনার আওয়ামী লীগের বাইরেও আওয়ামী লীগ আছে, এই দেশে আছে। আমি ওনার শাসনামলেই অনেক লোককে বলতে শুনেছি তারা শেখ হাসিনার আচরণে, কর্মকাণ্ডে তারা আনহ্যাপি, কিন্তু তারা আওয়ামী লীগ করে, তারা পারিবারিকভাবে আওয়ামী লীগ করে। এই যে আপনি বললেন না যে তারা কেন অনুশোচনা করলো না, করে না এই কারণে, তারা যেই মুহূর্তে অনুশোচনা করবে সেই মুহূর্তে তাদের নেতৃত্ব আর থাকবে না আওয়ামী লীগের উপর। তারা এই নেতৃত্বটা এখনো ধরে রাখতে চায়। এইটাকে আপনাদের পাওয়ার সুবিধা ছিল কি, যে ভোটটাকে ইউনূস সরকার করেছে। আমি যেটা মনে করি, ইউনূস সরকারের উচিত ছিল যে আওয়ামী লীগের রাজনীতিকে করতে দেওয়া, যে তোমরা আবার রাজনীতি করো। দেখেন, একটা কথা বলি আপনাকে আমি, ছাত্রলীগ মাস্তানি করছে, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ থানায় যে তদবির করছে, অমুক করছে, টেন্ডারবাজি করছে, হ্যান করছে, ত্যান করছে, অনেক করছে না? এখন পায় না কেন? সব কিছু লেগেছে, সব কিছু জানে, পায় না কেন? পায় না এই কারণে, এই টেন্ডারবাজি, এরা বা এগুলো অনেক সময় দেখবেন আপনার, মানে কিছুদিন আগে করছে, এনসিপি প্লাবান্না করছে, এখন আবার আস্তে আস্তে করে ছাত্র লোক করতেছে। এরা কি পাওয়ারফুল হয়ে গেছে? না, পাওয়ারফুল হয় নাই। প্রশাসন অথবা আইন শৃঙ্খলা বাহিনী এদের কথা শোনে, কাজে তারা ক্ষমতাটা দেখাতে পারে। ক্ষমতাটা কিন্তু ওর কাছে না, ক্ষমতাটা কিন্তু প্রশাসনের কাছে। প্রশাসন ছাত্রলীগের লোক দেখলে আগে সালাম দিত, কারণ ছাত্রলীগের পোলাপান দেখলে সালাম দেয়। হিসাবটা কিন্তু খুব সিম্পল। কিন্তু এখন যদি তখন আপনার এই আওয়ামী লীগকে যদি ওপেন করে দিত, তাহলে ওরা কি সেই ক্ষমতা নিয়ে এই কাজগুলো করতে পারতো? পারতো না। তখন তারা পাবলিক তাদেরকে প্রতিহত করতো। যে জিনিসটা নাকি নেপালে হয়েছে, নেপালের প্রাইম মিনিস্টার কিন্তু ওপেন ছিল, উনি ভোটে ইলেকশনও করছে, জীবনে যেখান থেকে সে হারে নাই, তার নিজের এলাকা ঝাপা পাস না কত জানি, ওইখান থেকে সে এবার হারছে, তার নিজের এলাকায় হারছে। তো ওইটাই হয়তো আপনি দেখতেন যে টুঙ্গি পাড়ায় সে হারতো, কিন্তু আপনি সেই সুযোগটা দিলেন না। বরঞ্চ আপনি তাদেরকে যে মাছটা চলে যায় সে মাছটা কিন্তু বড় থাকে, তো ওদেরকে মাছটা ধরতে দিতেন, দেখতেন যে পুঁটি মাছও ধরতে পারে কিনা সন্দেহ। কিন্তু এখন তারা ভাব নিচ্ছে কিন্তু যে আমরা থাকতে পারলে আমরা এবার আসতাম, অমুক করতাম, তমুক করতাম, আমাদেরকে একবার ছেড়ে দেখো, আমি দেখো কি করে ফেলাই। ছেড়ে দেন, কিছুই করতে পারবে না। কারণ এই দেশের মানুষ এত সহজে 14-15 বছরের ইতিহাস ভুলবে না। মানুষ এত মূর্খ হয় না এখনো। কিন্তু সেই জিনিসটা ডক্টর ইউনূস করলো কি, দিল না। না দিয়ে করলো কি, প্রকারান্তরে আওয়ামী লীগকে আরো সুবিধা করে দিল। এখন যদি কখনো আওয়ামী লীগ ব্যাক করে, আজকে হোক, 5 বছর পরে হোক, 10 বছর যখনই ব্যাক করবে, সে কিন্তু এই চিহ্নিত নেতৃত্ব নিয়েই ব্যাক করবে। কিন্তু তখন ওপেন করে যেত, এই নেতৃত্ব জীবনে আসতে পারতো না। এখন যদি বিএনপি বলে যে আমরা তো তাই চাই, ওরা যখনই ফিরবে এই চিহ্নিত নেতৃত্ব নিয়ে ফিরুক, তাহলে আমাদের লাভ। এটা যদি তাদের পলিটিক্যাল স্ট্র্যাটেজি হয়, তাহলে আমার কিছু বলার নাই। কিন্তু সেটা কি সম্ভব? শেখ হাসিনার যে অবস্থা, সেটা কি উনি কি
আবার ফিরতে পারবে? সে যে পারবে না, সে তো কনভিক্টেড। কখন মিনিটের বাদ দেন, শেখ হাসিনা যে রাজনীতিতে ব্যাক করতে পারে তো পোলাই কইছে। আমার আপনি বলতে হবে কেন? তার ছেলে বলছে না তারা কোনো চান্স নেই বাংলাদেশে, শেখ হাসিনা তার ছেলে বলে দিছে। কেন বলতে? বয়সের কারণে। আর কনভিকশনে যে কথা বলতেছেন এটা ধোপে টিকবে না। কেন টিকবে না সেটা আমি বলি। কনভিকশন তো আরেক রকম হয়েছিল, ওদের কি হয়েছে? হয়েছিল না? হয়েছিল তো। কনভিকশন তার কেমন নয়, যাবজ্জীবন হয়েছে, অনেক মৃত্যুদণ্ড হয়েছিল, বাবু সাহেবের মৃত্যুদণ্ড হয়েছিল, এখন তো এমপি। তো কি হয়েছে? বাংলাদেশে এটাই হয়। হাঁটানো বলবে না তাদের ভুলভাবে দেওয়া হয়েছিল। হ্যাঁ, ভুলভাবে দেওয়া হয়েছিল, মানলাম, আমি মানতে রাজি আছি। তারেক রহমান অপরাধী ছিল না, ভুলভাবে ছিল। কিন্তু এই যে মামলাটা, ওখানে কিন্তু একবার রায় ছিল, প্রথমবার রায় ছিল, এটাকে আবার কঠিন সঠিকভাবে তদন্ত করতে হবে। ওরা আপিলে যে সেটাও আর থাকে নাই, তদন্ত আর লাগবে না। তাহলে ওই লোকগুলি মরে নাই। 21 আগস্ট কি কেউ মরে নাই? আইবি রহমানের কি ডায়রিয়াতে মৃত্যু ছিল নাকি ভাই? এই দেশে একটা মৃত্যু হচ্ছে, এতগুলো মানুষ মারা গেছে, তার কোনো বিচার হবে না? হবে না বিচার। তো এটা কি আইনি শাসন হলো? হলো না তো। এখন অন্তর্বর্তীকালীন সরকার করছিল। আমি তো মনে করি এই সরকারের উচিত যে ওটাকে পুনঃ তদন্ত করো। ওই হত্যাকাণ্ডের হত্যা মামলা তো তামাতি হয় না, আজ করেন কাল করেন পরশু করেন, করবেন না কেন? এত বড় একটা ঘটনা কি বলবেন? এগুলো সার্কাস বুঝছেন না? আমরা দেখি বসে বসে। সেটা একটা কথা বলি, দেখেন যেটা মাসুদ কামাল ভাই বললেন যে 21 আগস্টের মামলায় আবার পুনঃতদন্ত হবে না কেন? না, এটা সবকিছুই আমাদের কথা বলতে হবে আইন অনুযায়ী। একটা বিচারে যদি আপনার এই 21 আগস্টের যে মামলা আপনি যদি দেখেন, সেটার তদন্ত 60 জন সাক্ষী হয়ে গেল। 60 জন সাক্ষী হয়ে যাওয়ার পরে এর মধ্যে তত্ত্বাবধায়ক সরকার গেল, আরেকটা সরকার গেল, তারা কোনো নারাজি দিল না, কিছু না। শেখ হাসিনা সরকার যখন গঠন করলো, 60টা সাক্ষী ইতোমধ্যে হয়ে গেল, তখন এসে তারা একটা নারাজি দিল এবং সেখানে ওই মুফতি হান্নানকে এনে সাজাই দিয়ে একটা জবানবন্দি দেওয়া দিয়ে তারেক রহমান সহ সবাইকে ওটার মধ্যে জড়াই দিল, কোনো সাক্ষ্য প্রমাণ ছাড়া। এখন আপনি বলেন যে ওই বিচারটা কি করে টিকবে? আপনার তো ইনভেস্টিগেশনটা বুঝতে হবে। এখন আইবি রহমান মারা গেছে, আরও মারা গেছে, মারা তো গেছেই, কিন্তু তাই বলে কি আপনি একটা নির্দোষ মানুষকে জড়ায় শাস্তি দিয়ে দিবেন? ওই মৃত্যুটাকে আপনি জাস্টিফাই করবার জন্য একজন নির্দোষ মানুষকে জড়ায় শাস্তি দিয়ে দিবেন? অনারেবল হাইকোর্ট ডিভিশন কিন্তু সেই বিষয়টা অ্যাড্রেস করেছে। যে কথাগুলো আমরা সবসময় বলে আসছিলাম, যে 60 জন সাক্ষী হয়ে যাওয়ার পরে একটা তথাকথিত জবানবন্দি, যে জবানবন্দিটা আবার সেই মুফতি হান্নান বলছে যে আমি এই জবানবন্দিতে সাইনই করি নাই। তো সেই রকম একটা ইনভেস্টিগেশনের প্রেক্ষিতে আপনি একটা মানুষকে শাস্তি দিয়ে দিবেন, সেই সাজা কি করে সাস্টেইন করবে? তো যার পরিণতিতে আপনার যা হবার তাই হয়েছে। আপনি যদি একটা ফেয়ার ইনভেস্টিগেশন করতেন, যথাযথ আসামিকে চিহ্নিত করে শাস্তির আওতায় নিয়ে আসতেন, সেটা হতো না। আর যে কথাটা বললেন যে শেখ হাসিনার আজকে যে শাস্তিটা হয়েছে, যেটা তারেক রহমানের সাথে আপনি যেটা তুলনা করলেন যে তিনি যদি খালাস পেন, ওনারও একসময় এরকম, বিষয়টা একটু পার্থক্য আছে। দেখেন, শেখ হাসিনার বিরুদ্ধে বা আজকে যাদের বিচারের সম্মুখীন করা হচ্ছে, সেটা তো আপনাদের ফুটেজে দেখা যাচ্ছে সব। সেগুলো তো উনি নিজে অ্যাডমিট করতেছেন, সব তো উনি স্বীকার করতেছেন। উনি বলেন নাই শুট এট সাইড, তার ওয়াদুল কাদের বলে নাই দেখা মাত্র গুলি করো, রাজাকারের নাতিপতিদেরকে শেষ করে দাও। তো তারেক রহমানের সময় কি এরকম কথা বলেছে কিনা? বলছে নাকি? এরকম কোনো নাই প্রমাণ নেই তো। তারা তো আত্মস্বীকৃত। শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগের নেতৃবৃন্দ বলেন, তারা যে তাদের বিরুদ্ধে যে বিচারটা হচ্ছে, এটা তো আত্মস্বীকৃত। এবং এতগুলো খুন হলো, কয়েক হাজার মানুষকে আপনি প্রকাশ্যে গুলি করে মেরে ফেললেন, এবং সেখানে এই যে আসাদুজ্জামান কামালের একটা, এটা আমরা ভুলে যাই কেন যে একটা মরে, একটা গুলি করি, একটা মরে, আর বাকিগুলো স্যার কি করব? হ্যাঁ, তো এইরকম মানে আপনার মানে যদি এক্সট্রা জুডিশিয়াল কনফেশনের পরে সেই সাজা আপনি যদি এখন ওই তারেক রহমানের সাজার সাথে যদি আপনি মিলান, তাহলে তো হবে না। তো সেই কারণে আমরা বিশ্বাস করি যে এখন যে বিচারগুলো হচ্ছে, এটা অত্যন্ত ফেয়ারলি করা হচ্ছে। এবং আমরা যারা এই বিচার প্রক্রিয়ার সাথে আছি, আমি অন্তত মনে করি যে সেই তথাকথিত ওই নাটক বা ওই তথাকথিত বিচার এখন আর হচ্ছে না। এবং এইটা
মানে ওই আরেকটা আগের মতো যে আপনি বলবেন যে এটা আবার টিকবে কি টিকবে না, আমি বিশ্বাস করি যে না, আমরা সেই রকম বিচার হচ্ছে না এবং এটা আপনি সেভাবে দেখার কোনো অবকাশও নাই। কামাল ভাই, আজকে দুইটা উপনির্বাচন হলো এই সরকারের আমলে প্রথম। এই নির্বাচনের একটার কারচুপির অভিযোগ তুলে 4টার সময় একটা জামাত ইসলাম প্রেস কনফারেন্স করেছে। নির্বাচন দুটোকে আপনি কিভাবে দেখছেন? দেখেন, উপনির্বাচনে অভিযোগ হওয়াটা আমার পছন্দ হয় নাই। এখন বলবেন যে না, জামাতে ইসলামের জাতি খারাপ, তারা অভিযোগই করে খেলি, এটা বলা যায়, কোনো সমস্যা নাই। কিন্তু আমার কথা হলো কি, যে 212টা ওটা পাইছে, 212টা না, 12টা, হ্যাঁ, 212টা পাইয়ে গেছিল বিএনপি। এখন এই নির্বাচনটা মানে একদম মানে কি বলবো আপনাকে, আন্তর্জাতিক মানে নির্বাচন করা বিএনপি চাইলে হইতো, বিএনপি যদি চাইতো হইতো, বিএনপি জিততো। কিন্তু না জিতলেও কোনো ম্যাটার করে না। কিন্তু বিএনপি এটা ছেড়ে দিয়েছিল যে তোমরা যা পারো করো। ওরা যা পারছে করছে। মানে কি পারে, ওই যে এমপি সাহেবের কাছে ভালো হওয়ার জন্য যে আমার এলাকার কেন্দ্রে আপনি বেশি ভোট পাইতে হবে, দেখেন আমি পাওয়াই দিছি, তখন পাওয়া যাওয়ার জন্য নানা রকম করছে। এটা ঠিক হয় না, এটা বিএনপি একটু আত্মঘাতী হয়ে গেছে বিএনপির জন্য। কিন্তু আপনি যেভাবে বলছেন সেভাবে কি আদৌ কি এরকম কিছু হয়েছে? আমি মনে করি হয়েছে। আমি মনে করেছি, কারণ আমি নিজে ওখানকার কিছু লোকজনের সঙ্গে কথা বলছি। আমি তো বিভিন্ন পত্রিকায় চাকরি বাকরি করছি তো আগে, তো সব পত্রিকারই কিন্তু কিছু বন্ধু বান্ধব ওখানে আছে, প্রতিনিধি আছে। আমি 2-1জনের সঙ্গে টুকটাক আলাপ করে দেখছি। ওখানে একচেটিয়া হয়েছে, অনেক কিছু হয়েছে। জামাতের লোকজনকে বের করে দেওয়া হয়েছে শেরপুরে, বগুড়া না, শেরপুরের কথাটা বলি আমি। শেরপুরে এটা হয়েছে ভাই। এবং শেরপুরে যে ওনাদের যে প্রার্থী, সে নিজে তো প্রেস কনফারেন্স করছে। আমি পুরো প্রেস কনফারেন্সটা বসে বসে শুনছি, তো অনলাইনে সব পাওয়া যায়। উনি আমার বক্তব্য নাম হচ্ছে ধরে ধরে যে বলছে 4টার পরে কেন এই ঘটনা পরে না। আমি বলি আপনাকে, আমি ওটাও খেয়াল করছি। ইত্তেফাকে যে নিউজ টাইম পাইছি, সেই নিউজটা ওরা আপই করছে 3:57-তে। ইত্তেফাকের নিউজটা আপই করছে 3:57। তো আপনি নিজে নিউজ দেওয়ার সঙ্গে ছিলেন। 3:57-তে যে নিউজ আপ হয়, সেই নিউজ নিশ্চয়ই আসছে আর 10-15 মিনিট আগে। তারপর এডিটেড করে আপ করা হয়েছে, এবং 10-15 মিনিট আগে আসলে ওকে লিখতে হয়েছে ভাই। তো প্রেস কনফারেন্সে দেখে সে লিখছে জিনিসটা, কাজে 4টার পরে হয়েছে, এটা ঠিক না। তারপরেও বলতে পারেন আপনি আরো আগে নয় কেন, আরো আগে হলেও কি পরে হলেও কি, সে তো একদম নাম ধরে ধরে বলছে যে অমুক জায়গায় এই ঘটনা ঘটছে, আমরা প্রিজাইডিং অফিসারকে বলছি, প্রিজাইডিং অফিসার সরি বলছে। অমুক জায়গায় প্রিজাইডিং অফিসার সবগুলি মুড়ির মধ্যে আগে সিগনেচার দিয়ে রাখছে, কামাল ভাই সংক্ষিপ্ত আমরা প্রিজাইডিং অফিসার বলছি, সময় শেষ। স্বীকার করছে।